নমস্কার, আপনারা দেখছেন মায়ের ছেলে কেষ্ট ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠে। আজকে আমাদের 1882 আগস্টের কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে মিলন, তার প্রথম পরিচ্ছদ আজকে আমরা পাঠ করব। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। বিদ্যাসাগরের বাটি। আজ শনিবার 22শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 4টে বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠেকা গাড়ি করিয়া বাদুর গ্রামের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন। শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মহেন্দ্রলালকে বলেছিলেন যে, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবেন? আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবার 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কীরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমহার্স্ট স্ট্রিটে আসিয়াছে। ভক্তরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আমহার্স্ট স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির কাছ দিয়া আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাটি। ঠাকুর বিরক্ত হইলেন, বললেন, এখন ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবিত্ত স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া ওপরে উঠতে হয়। ওপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আর একটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিমাশ্ব হইয়া বসেন। যাহারা দেখাশোনা করিতে আসেন, তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের ওপর লিখিবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, প্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাবপত্রের খাতা। 2-4খানা বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে, দেখিতে পাওয়া যায়। এই কাষ্ঠসনের ঠিক দক্ষিণের কামরাটাতে
খাট বিছানা আছে, সেখানেই তিনি শয়ন করেন। টেবিলের ওপর যে পত্রগুলি চাপা রহিয়াছে, তাহাতে কি লেখা রহিছে? কোন বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপবসু শিশু অনাথ, দেখিবার কেউ নাই, আমাকে দেখিতে হইবে। কেউ লিখিয়াছেন, আপনি খরমাতার চলিয়া গিয়েছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই নাই, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছে, আপনার স্কুলে ফ্রিতে ভর্তি হইয়াছি, কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই। কেউ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটি চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলের কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এই বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাতে হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। তাই বিদ্যাসাগরকে কত গরিব এবং স্কুল শিক্ষকও, তাছাড়া বিলেত থেকে যে চিঠিটা পাঠিয়েছিল তিনি আর কেউ নয়, তিনি হলেন মধুসূদন দত্ত। বিদেশে তিনি থাকাকালীন বিপদগ্রস্ত হয়, আর্থিক সমস্যা হয়, তিনি তার লেখালেখিতে বেশি অগ্রগতি বা প্রসন্ন উন্নতি করতে না পারায় বিদ্যাসাগরের কাছে সাহায্য চায়, বিদ্যাসাগর তাকে টাকা পাঠিয়েছিলেন। কেউ বা লিখিয়াছে, অমুক তারিখে সালিসের দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন, মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এ তো কিছু দোষ হবে না? গায়ে একটা লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। মাস্টার বললেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাহিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ। এর পরের দিন আমরা বিদ্যাসাগরের সাথে শ্রীরামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদটি পাঠ করব। জয় ঠাকুর। শুনতে থাকুন রামকৃষ্ণ কথামৃত।